আমরা জানি যে আমাদের দেহে রক্ত চলাচল করে হৃৎপিণ্ড থেকে রক্ত নালীর ভিতর দিয়ে। প্রথমে হৃৎপিণ্ড থেকে রক্তটা বের হয় ধমনীর ভিতর দিয়ে, সেটা কোনো অঙ্গে পৌঁছে, সেই ধমনী থেকে শিরা রক্ত নালীগুলো ধমনী থেকে কৈশিক নালী হয়ে তারপর সেটা শিরাতে পৌঁছে, তবে শিরা হয়ে আবার হৃৎপিণ্ডে ফিরে আসে। আমরা যদি একটু সহজ করে দেখি, একটু চেষ্টা করি বোঝার জন্য, যে এটা হলো আমাদের হৃৎপিণ্ড, তাহলে হৃৎপিণ্ড থেকে রক্তটা বের হয়, যে রক্তনালীর ভিতর দিয়ে হৃৎপিণ্ড থেকে রক্ত বের হয় তার নাম হয় ধমনী, তার নাম ধমনী। ধমনী কাকে বলে? যে রক্তনালীর ভিতর দিয়ে রক্ত হৃৎপিণ্ড থেকে কোনো অঙ্গে পৌঁছে, এটার নাম ধমনী। এবং যে এই যে রক্তনালীটা, সে আমাদের রক্তকে কোথায় পৌঁছে দেয়? রক্তকে আমাদের দেহে পৌঁছে দেয়, দেহের কোনো অঙ্গে পৌঁছে দেয় ধমনী। অঙ্গে পৌঁছার পরে সেই ধমনীটা কি হয়? সেই ধমনীটা অসংখ্য কৈশিক নালীতে বিভক্ত হয়, কৈশিক নালীতে। এবং কৈশিক নালীগুলো দেহের কোনো অঙ্গের সমস্ত কোষের মধ্যে রক্তের যে উপাদান, রক্তের যে সমস্ত উপাদানকে পরিবহন করে, যেমন খাদ্য উপাদান, অক্সিজেন, এগুলো কোষে কোষে পৌঁছিয়ে দেয়। পৌঁছিয়ে দেওয়ার পরে সেই সমস্ত কৈশিক নালীগুলো আবার একত্রিত হয়। একত্রিত হওয়ার পরে যে রক্ত নালীটা তৈরি হয়, এটার নাম হয় শিরা। এটা হলো শিরা। তাই শিরা আবার সেই সমস্ত রক্তকে আবার হৃৎপিণ্ডে ফিরে নিয়ে আসে, এটা হলো শিরা। এটা হলো ধমনী। তাহলে আমরা যদি একটু বলার চেষ্টা করি যে ধমনী কাকে বলে? ধমনী হলো যে রক্তনালী হৃৎপিণ্ড থেকে রক্তকে দেহের কোনো অঙ্গে নিয়ে যায়, তাকে ধমনী বলে। ধমনী হলো আর্টারি, ARTERY, আর্টারি। এটা হলো ধমনী। ধমনীর কাজ কি? রক্তকে হৃৎপিণ্ড থেকে দেহের কোনো অঙ্গে নিয়ে যাও। এখন যে রক্তনালী দেহের কোনো অঙ্গ থেকে রক্তকে হৃৎপিণ্ডে নিয়ে আসে, বা সারা দেহ থেকে রক্তকে হৃৎপিণ্ডে নিয়ে আসে, তাহলে এই রক্তনালীটা হলো শিরা। শিরা হলো ভেইন, VEIN, ভেইন, শিরা। তাহলে শিরা রক্তকে দেহের কোনো অঙ্গ থেকে বা সারা দেহ থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসে, আর ধমনী রক্তকে হৃৎপিণ্ড থেকে কোনো অঙ্গে বা সারা দেহে পরিবহন করে। আর এদের মাঝখানে, এই ধমনী এবং শিরা, এই দুইয়ের মাঝখানে যে সূক্ষ্ম রক্তনালীগুলো থাকে, এদেরকে বলা হয় কৈশিক নালী। তাহলে ধমনীর ভিতর দিয়ে, কৈশিক নালীর ভিতর দিয়ে, তারপর শিরার ভিতর দিয়ে, হৃৎপিণ্ডের ভিতর দিয়ে, টোটাল রক্ত নালীর ভিতর দিয়ে রক্তটা চলাচল করে, এর ভিতর থেকে বের হয় না। এই জন্য এই সংবহন পদ্ধতিটাকে বলা হয় বদ্ধ সংবহন। বদ্ধ সংবহন। বদ্ধ কেন? কারণ রক্ত সবসময় হৃৎপিণ্ড ও রক্ত নালীর ভিতর দিয়ে চলাচল করে, এই জন্য এটার নাম বদ্ধ সংবহনতন্ত্র বা ক্লোজড সার্কুলেটরি সিস্টেম। আমাদের দেহে এই বদ্ধ সংবহনতন্ত্র বিদ্যমান। আমরা বুঝতে পারলাম যে আমাদের যে হৃৎপিণ্ড, আমরা রক্ত সম্পর্কে যদি আমরা বলি, রক্ত হলো একটা তরল যোজক কলা। তরল যোজক কলা। তরল, জানি রক্ত তরল, কারণ তরল না হলে সেটা চলাচল করতে পারবে না রক্তনালীর ভিতর দিয়ে। এই জন্য রক্তের ভিতরে রক্ত রস বেশি থাকে। কত পার্সেন্ট? রক্ত রস 55%, আর রক্ত কণিকা 45%। এই জন্য রক্ত রসের পরিমাণ বেশি, কণিকার পরিমাণ কম। এই জন্য রক্তটা তরল, আর তরল হওয়ার কারণে সেটা চলাচল করতে পারতেছে। আর হৃৎপিণ্ড, এই যে আমাদের হৃৎপিণ্ড, তাহলে এই হৃৎপিণ্ডটা নিয়ে আমরা যদি আবার একটু কথা বলি, যে হৃৎপিণ্ড এর অবস্থান কোথায়? আমাদের হৃৎপিণ্ডের অবস্থান আমাদের বুকের মাঝখানে, বুকের মাঝখানে দুই ফুসফুসের মাঝে। আমাদের বুকের মধ্যে দুই দিকে দুইটা ফুসফুস, তার মাঝখানে আছে হৃৎপিণ্ডটা। এই হৃৎপিণ্ডটার অবস্থান বুকের মাঝখানে, এবং হৃৎপিণ্ডটা একটা আবরণ দ্বারা আবৃত থাকে। আমরা জানি আমাদের হৃৎপিণ্ডটা একটা আবরণ দ্বারা আবৃত থাকে। সেই আবরণটার নাম হলো পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ড যে আবরণ দ্বারা আবৃত থাকে তার নাম পেরিকার্ডিয়াম। এবং এটা হৃৎপিণ্ডটা ভ্রূণের মেসোডাম থেকে উৎপত্তি লাভ করে। তাহলে ভ্রূণের মেসোডাম থেকে উৎপন্ন যে অঙ্গ সারা দেহে রক্ত পরিবহনে পাম্প এর ন্যায় কাজ করে। কেমন পাম্প করে? সে একবার সংকুচিত হয়,
আবার প্রসারিত হয়, আবার সংকুচিত হয়, আর এইভাবে সারা দেহের মধ্যে রক্তটা সঞ্চালিত হয়, যার মাধ্যমে, যে অঙ্গের মাধ্যমে, যে পাম্প মেশিনের মাধ্যমে, তার নামই হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডটা এই জন্য রক্ত সংবহনতন্ত্রের কেন্দ্রে অবস্থিত এবং সে পাম্প মেশিনের ন্যায় কাজ করে। আর রক্তবাহিকা আমরা জানলাম যে রক্তবাহিকাগুলো 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার: ধমনী, শিরা, কৈশিকনালী। ধমনী, শিরা এবং কৈশিকনালী। আমরা আবার একটু জানি, বোঝার চেষ্টা করি যে ধমনীর ভিতর দিয়ে হৃৎপিণ্ড থেকে রক্ত বের হয়। আমরা আবার একটু সহজ করে বোঝার চেষ্টা করি। আমাদের এই যে হৃৎপিণ্ডটা, এই হৃৎপিণ্ডটা বাম দিকে একটু বাঁকা থাকে, হৃৎপিণ্ডটা এই দিকে একটু বাঁকা থাকে, বামের দিকে, বুকের মাঝখান থেকে একটু বাঁকা থাকে। এই হৃৎপিণ্ডটা ঠিক মাঝ বরাবর 2 ভাগে বিভক্ত, 2 দিকে এটা বিভক্ত। এই অংশটা এবং এই অংশটা, এটা হলো বাম, এটা হলো বাম, এটা হলো ডান। হৃৎপিণ্ডের এই উপরের প্রকোষ্ঠটা, 2 দিকে এই উপরের প্রকোষ্ঠ, এগুলো হলো অলিন্দ, উপরেরগুলো হলো অলিন্দ। আমরা আবার একটু ভালো করে জানব, হৃৎপিণ্ডের উপরের প্রকোষ্ঠগুলো হলো অলিন্দ এবং নিচের প্রকোষ্ঠগুলো হলো নিলয়, এগুলো হলো নিলয়। তাহলে এই অলিন্দটা এটা কি? এই অলিন্দটার নাম কি হবে? আমাদের জানা দরকার যে হৃৎপিণ্ডের এই অলিন্দটার নাম, এটা বাম অলিন্দ, বাম, এটা ডান অলিন্দ। এই দিক থেকে দেখলে যদিও মনে হয় এটাকে ডান মনে হয়, এটাকে বাম মনে হয় এখান থেকে তাকাইলে, কিন্তু এই তাকানোর ব্যাপারে আমাদেরকে একটু সচেতন হইতে হবে যে মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে ছবি যখন নেওয়া হয় তখন ছবিটা উল্টা হয়। ছবিটাকে চিন্তা করতে হবে এইভাবে, আমার দিক থেকে চিন্তা করতে হবে যে আমার হৃৎপিণ্ডের এই পাশটা হলো ডান, এটা হলো বাম। তাহলে এই ছবিটা যদি আমার হয়, এই হৃৎপিণ্ডটা যদি আমার হয়, তাহলে এটার ডান দিক হলো এটা, যেহেতু এই হলো আমার ডান দিক, এই জন্য এইটা হলো ডান। তাহলে এইটা হলো ডান অলিন্দ, এটা হলো বাম অলিন্দ, এটা ডান নিল, এটা বাম নিল। তাহলে হৃৎপিণ্ডের ভিতর থেকে রক্ত সারা দেহে চলে যায়, হৃৎপিণ্ড থেকে সারা দেহে যে রক্ত যায় সেটা কিসের মাধ্যমে? ধমনীর মাধ্যমে। আমরা জানি হৃৎপিণ্ডের ভিতরে সংকোচন এবং প্রসারণ হয়। হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টোল আর প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। তাহলে সিস্টোল হয় এবং ডায়াস্টোল হয়, এই সময় হৃৎপিণ্ডের মধ্যে কি পরিবর্তন হয় এবং কিভাবে সারা দেহে রক্তটা পরিচালিত হয় বা পরিবাহিত হয়, আজকে আমরা সেটা আলোচনা করব। প্রথমে এই যে আমাদের অলিন্দ, এটা ডান অলিন্দ এবং ডান অলিন্দ যখন প্রসারিত হয় তখন কি হয়? আমাদের এই ডান অলিন্দের মধ্যে যখন ডান অলিন্দ প্রসারিত হয় তখন সারা দেহ থেকে অক্সিজেনযুক্ত রক্ত, সারা দেহ থেকে অক্সিজেন না, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সারা দেহ থেকে এই মহাশিরার ভিতর দিয়ে এসে ডান অলিন্দে প্রবেশ করে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করে। এটার নাম কি? এটার নাম হলো নিম্ন মহাশিরা। এই মহাশিরাটার নাম নিম্ন মহাশিরা। আর এই নিম্ন মহাশিরার মাধ্যমে সারা দেহের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডের ডান অলিন্দে প্রবেশ করে এবং হৃৎপিণ্ডের উপর, অর্থাৎ আমাদের দেহের উপরের যে অংশ আছে, হাতের রক্ত, মাথার রক্ত, এই রক্তগুলো ঊর্ধ্ব মহাশিরা, এটা হলো ঊর্ধ্ব মহাশিরা, এই ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে হৃৎপিণ্ডের ডান অলিন্দে প্রবেশ করে। কোন রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কখন? যখন ডান অলিন্দ প্রসারিত হয় তখন তার ভিতরে সারা দেহ থেকে রক্ত প্রবেশ করে, নিচের দিক থেকে নিম্ন মহাশিরার মাধ্যমে এবং উপরের দিক থেকে ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো ডান অলিন্দে প্রবেশ করে। এরপর এই দিকে আমরা একটু বাম অলিন্দটার দিকে খেয়াল করি। এই বাম অলিন্দের মধ্যেও 2 ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে, ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে, এইভাবে পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করে, অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করে। কোত্থেকে? ফুসফুস থেকে। কারণ ফুসফুসের মধ্যে গ্যাসের বিনিময় হয়, কার্বন ডাইঅক্সাইড ফুসফুসের মাধ্যমে বায়ুমণ্ডলে চলে যায়
আর বায়ুমণ্ডল থেকে অক্সিজেন আমাদের দেহে প্রবেশ করে, এজন্য রক্তটা হয় অক্সিজেন সমৃদ্ধ। এজন্য সেই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা আমাদের এই বাম অলিন্দের মধ্যে প্রবেশ করে। কিসের মাধ্যমে? বাম অলিন্দের প্রসারণের মাধ্যমে। তো যখন ডান অলিন্দ এবং বাম অলিন্দ রক্ত দ্বারা পূর্ণ হয়, যখন রক্ত দ্বারা পূর্ণ হয়, তখন বাম অলিন্দ, ডান অলিন্দ এবং বাম অলিন্দ দ্বারা এইবার সংকুচিত হয়, এইবার হয় সিস্টোল, সংকুচিত হয়। তো যখন সংকুচন ঘটায় এই অলিন্দ এবং নিলয়, অলিন্দ এবং নিলয় এর মাঝখানে, এই দুইয়ের মাঝখানে যে কপাটিকা আছে, এই কপাটিকা খুলে যায়। আমাদের জানা উচিত যে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে ট্রাইকাস্পিড কপাটিকা, এই কপাটিকার নাম ট্রাইকাস্পিড কপাটিকা, এবং বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে এই বাইকাস্পিড কপাটিকা, এই কপাটিকা খুলে যায়। রক্ত অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করে, অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করে। তাহলে আমাদের ডান অলিন্দের মধ্যে আছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, সেই ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো ডান নিলয়ে চলে আসে, এবং বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম নিলয়ে চলে আসে, বাম নিলয়ে চলে আসে। কিসের মাধ্যমে? এই অলিন্দ দ্বয়ের সংকোচনের মাধ্যমে। তাহলে বাম অলিন্দ সংকোচনের দ্বারা বাম অলিন্দের অক্সিজেনযুক্ত রক্ত এই বাইকাস্পিড কপাটিকা খুলে যাওয়ার কারণে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে চলে আসে, এবং ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো এই ট্রাইকাস্পিড কপাটিকা খুলে যাওয়ার কারণে ডান নিলয়, অলিন্দ থেকে ডান নিলয়ে চলে আসে। এর মাধ্যমে এই নিলয় দুটা রক্ত দ্বারা পূর্ণ হয়, দুইটা নিলয় রক্ত দ্বারা পূর্ণ, বাম নিলয় অক্সিজেনযুক্ত রক্ত দ্বারা পূর্ণ, এবং ডান নিলয় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দ্বারা পূর্ণ। এইবার কি করবে? এইবার নিলয় দুইটা সংকুচিত হবে, সংকুচিত হবে। এখন বাম নিলয় অক্সিজেনযুক্ত রক্ত সে যখন সংকুচিত হবে, তখন এই যে এই দিক দিয়ে যে একটা রক্তনালী আছে, যে রক্তনালীটা মহাধমনী, এই রক্তনালীটার নাম মহাধমনী। এই মহাধমনীর ভিতর দিয়ে, এই মহাধমনীর ভিতর দিয়ে এই অক্সিজেনযুক্ত রক্তগুলো সারা দেহে পরিবাহিত হয় বাম নিলয় থেকে। এই বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্তগুলো সারা দেহে প্রবেশ করে। এর শুরুতে এই বাম নিলয়ের মুখে, বাম নিলয়ের মুখে এই মহাধমনী, এই মহাধমনী এবং বাম নিলয় এর সংযোগস্থলে যে কপাটিকা আছে, যে কপাটিকার নাম সেমিলুনার কপাটিকা, সেমিলুনার কপাটিকা বা অ্যাওরটিক কপাটিকা, এই অ্যাওরটিক সেমিলুনার কপাটিকাটা খুলে যায় এবং অক্সিজেনযুক্ত রক্ত এই মহাধমনীর ভিতর দিয়ে সারা দেহে পরিবাহিত হয়। অক্সিজেনযুক্ত রক্ত বাম নিলয় থেকে মহাধমনীর ভিতর দিয়ে সারা দেহে পরিবাহিত। আর ডান নিলয়ে এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত আছে ডান নিলয়ে, সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো এই দিকে একটা রক্তনালী আছে, যে রক্তনালীটার নাম হলো পালমোনারি ধমনী। এই পালমোনারি ধমনী, এই পালমোনারি ধমনীর ভিতর দিয়ে, পালমোনারি ধমনীর ভিতর দিয়ে ফুসফুসে যায়। কোথায় যায়? ফুসফুসে। এই ফুসফুসে যায়। আমাদের ফুসফুস দুইটা, এই জন্য পালমোনারি ধমনী এদিক দিয়ে গিয়ে এই, তাহলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান নিলয় থেকে পালমোনারি ধমনীর ভিতর দিয়ে, এই পালমোনারি ধমনীর ভিতর দিয়ে ফুসফুসে গমন করে, দিয়ে ফুসফুসে যায়, ফুসফুসে, আর এটা দিয়ে দেখা যায়। তাহলে এই পালমোনারি ধমনী এবং ডান নিলয় এর মাঝে যে কপাটিকা থাকে, সেই কপাটিকা খুলে যায়। যখন নিলয় সংকুচিত হয়, তখন ডান নিলয় এবং পালমোনারি ধমনীর মাঝে যে কপাটিকা আছে, এই কপাটিকা খুলে যায় এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে, ফুসফুসে গমন করে, এর মাধ্যমে ফুসফুসে গমন করে। তাহলে আমরা দেখলাম যে হৃৎপিণ্ড থেকে মহাধমনীর মাধ্যমে, এই যে হৃৎপিণ্ড থেকে মহাধমনীর মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে পরিবাহিত হয়। আমরা যদি এটাকে একটু বোঝার চেষ্টা করি, যে হৃৎপিণ্ড থেকে
এই যে আমাদের এখানে বাম নিলয়ের মধ্যে অক্সিজেনযুক্ত রক্ত, এবং সেই অক্সিজেনযুক্ত রক্তটা মহাধমনীর মাধ্যমে সারা দেহে যাইতেছে। আমরা একটু খেয়াল করি যে অক্সিজেনযুক্ত রক্তটা মহাধমনীর মাধ্যমে সারা দেহে যাইতেছে। আমরা যদি এটাকে বলি যে এটা হলো দেহ, তাহলে এই দেহ যাইতেছে কিসের মাধ্যমে? এই দেহ যাইতেছে পালমোনারি মহাধমনীর মাধ্যমে বা ধমনীর মাধ্যমে সারা দেহে পরিবাহিত হইতেছে। এই যে মহাধমনীর মাধ্যমে এবার কী হলো, সারা দেহে চলে আসলো। কারণ মহাধমনীটা প্রথমে মহাধমনী, তারপর সে অন্যান্য ধমনীতে বিভক্ত হয়, তার থেকে অনেকগুলো ধমনী হয়, আর বিভিন্ন ধমনী বিভিন্ন অঙ্গের মধ্যে রক্ত সরবরাহ করে। আমরা এটাকে একবারে দেখানোর জন্য যে ধমনী কোথায় নিয়ে আসলো, রক্তকে দেহে নিয়ে আসলো। এবার দেহের মধ্যে এসে সেই রক্তনালীগুলো সমস্ত কৈশিক নালিকায় বিভক্ত হয়ে, এবং কৈশিক নালিকাগুলো আবার একত্রিত হয়ে শিরা গঠন করে। আমরা দেখলাম শিরা গঠন করে, এবং সেই শিরাগুলো এইভাবে মহাশিরা তৈরি করে রক্তকে আবার হৃৎপিণ্ডে নিয়ে আসে। তাহলে এই যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম যে হৃৎপিণ্ড থেকে রক্ত একবার ধমনীর মাধ্যমে সারা দেহে যায়, দেহ থেকে আবার ঘুরে হৃৎপিণ্ডে ফিরে আসে। এটা একটা চক্র, এবং এই চক্রটা একটু লক্ষণীয় বিষয়। এই চক্রটার মধ্যে রক্ত কোথায় যাইতেছে? রক্ত যাইতেছে সারা দেহের মধ্যে যত তন্ত্র আছে আমাদের, পেশিতন্ত্র, কঙ্কালতন্ত্র, তারপর আমাদের আছে প্রজনন তন্ত্র, আমাদের আছে ত্বকতন্ত্র, যত তন্ত্র আমাদের দেহের মধ্যে আছে, এই সমস্ত তন্ত্রের মধ্যেই কিন্তু এই রক্তটা পৌঁছে, এবং সমস্ত তন্ত্র থেকে রক্তটা আবার হৃৎপিণ্ডে ফিরে আসে। এই জন্য এই সংবহনটার নাম সিস্টেমিক সংবহন। কারণ সিস্টেম অর্থ তন্ত্র, সমস্ত তন্ত্রে রক্ত সরবরাহ করে, এই জন্য এটার নাম সিস্টেমিক সংবহন। এখন সারা দেহে পরিবাহিত হলো অক্সিজেনযুক্ত রক্ত, কিন্তু সারা দেহ থেকে ফিরে আসলো কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত। কারণ দেহের মধ্যে শ্বসন হয়, এই অক্সিজেনটা ব্যবহৃত হয়ে দেহের মধ্যে শ্বসন হয়, এবং শ্বসনের দ্বারা আবার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই জন্য হৃৎপিণ্ড থেকে সারা দেহ থেকে যখন রক্ত ফিরে আসে, তখন সেই রক্তের মধ্যে থাকে কার্বন ডাইঅক্সাইড। এই কারণে যেহেতু হৃৎপিণ্ডের মধ্যে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ফিরে আসে, এখন দ্বিতীয়বার এই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তকে তো দেহে পাঠানো যায় না, তাহলে তো দেহের জন্য সেটা ক্ষতিকর হবে। এই জন্য দেহ কি করে, হৃৎপিণ্ড এই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটাকে প্রথমে ফুসফুসে পাঠায়। কিসের মাধ্যমে? এই পালমোনারি ধমনীর মাধ্যমে। তাহলে আমরা যদি একটু ছবিটাকে সহজ করার চেষ্টা করি, যে এই পালমোনারি ধমনীর মাধ্যমে সেই রক্তটা সে নিয়ে গেল ফুসফুসে রক্তটাকে নিয়ে গেল। এখন সেই ফুসফুসে রক্তটা যাওয়ার পরে, ফুসফুসে যে রক্তটা গেল, সেই রক্তটা তো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ। এখন সেই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ফুসফুসে যাওয়ার পরে, ফুসফুসে যখন গ্যাসের বিনিময় হলো, কার্বন ডাইঅক্সাইডটা পরিবেশে চলে গেল, পরিবেশ থেকে আবার অক্সিজেন আসলো, তো ফুসফুস থেকে সেই গ্যাসটা পরিবর্তিত হয়ে আবার সেই হৃৎপিণ্ডে ফিরে আসে। এই যে হৃৎপিণ্ডে ফিরে আসছে, তাহলে ফুসফুসে যখন যাইতেছে তখন সেই রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইড, এই জন্য তখন ওই মুহূর্তে এই রক্তনালীটার নাম পালমোনারি ধমনী। এটার নাম পালমোনারি ধমনী, কারণ ধমনী রক্তকে হৃৎপিণ্ড থেকে কোনো অঙ্গে নিয়ে যায়। যেহেতু রক্তকে হৃৎপিণ্ডে নিয়ে যাইতেছে, এই রক্তকে হৃৎপিণ্ড থেকে ফুসফুসে নিয়ে যাইতেছে, এই জন্য এটা ধমনী। আর যেহেতু ফুসফুসে নিয়ে যাইতেছে রক্তটাকে, এই জন্য এই ধমনীটার নাম পালমোনারি ধমনী। যদিও আমরা জানি সবসময় যে ধমনী অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু এই একটা মাত্র ব্যতিক্রম, যে এটা ধমনী হওয়া সত্ত্বেও এটা কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত বহন করে। কে সে হলো পালমোনারি ধমনী, একটি মাত্র ব্যতিক্রম। সমস্ত ধমনীর মধ্যে যত ধমনী দেহের মধ্যে আছে, সমস্ত ধমনী অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, কিন্তু এই পালমোনারি ধমনী কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত বহন করে। যেহেতু সে হৃৎপিণ্ড থেকে এবং হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তকে ফুসফুসে পরিবহন করে, কার্বন ডাইঅক্সাইডযুক্ত। আবার আমরা জানি সমস্ত শিরা কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত বহন করে, কিন্তু ব্যতিক্রম হলো আমাদের এই পালমোনারি শিরা। এই পালমোনারি শিরা, সে শিরা, কিন্তু শিরা হওয়া সত্ত্বেও সে অক্সিজেনযুক্ত রক্ত বহন করে। ব্যতিক্রম, এটা পালমোনারি শিরা, এটা ব্যতিক্রম।
সারা দেহের মধ্যে একটা মাত্র শিরা আছে যে অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, সে ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্তকে হৃৎপিণ্ডে নিয়ে আসে। আমরা লক্ষ্য করলাম এখানে আরেকটা চক্র হইতেছে, আরেকটা চক্র, হৃৎপিণ্ড থেকে ফুসফুস, ফুসফুস থেকে আবার হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে ফুসফুস হয়ে আবার হৃৎপিণ্ড, একটা চক্র। এই চক্রের নাম পালমোনারি চক্র বা পালমোনারি সংবহন, পালমোনারি সংবহন। তাহলে এই পালমোনারি সংবহন আর এই সংবহনটার নাম সিস্টেমিক সংবহন। তাহলে এটা চক্র কয়টা হলো? দুইটা। এই দুই চক্র হওয়ার কারণে আমাদের সংবহনটাকে বলা হয় দ্বিচক্রী সংবহন। আমাদের দেহের এই সংবহন প্রক্রিয়াটাকে বলা হয় দ্বিচক্রী সংবহন। একটা হলো সিস্টেমিক সংবহন, আরেকটা হলো পালমোনারি সংবহন। সিস্টেমিক সংবহনে অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে পৌঁছে, সারা দেহ থেকে আবার হৃৎপিণ্ডে ফিরে আসে। আবার পালমোনারি সংবহনে, সিস্টেমিক সংবহনে অক্সিজেনযুক্ত রক্ত দেহে যায়, দেহ থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে। আর পালমোনারি সংবহনে হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ফুসফুসে যায় এবং ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে। এই দুই চক্রের মাধ্যমে আমাদের দেহে রক্ত সংবহন প্রক্রিয়া সম্পন্ন হয়। আশা রাখি তোমরা সবাই বুঝতে পেরেছ।